প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক আমার স্বরচিত গল্প পাঠ। আজকের গল্পের শিরোনাম পল্লবী, নকশি কাঁথা এবং ফ্ল্যাট বাড়ি। আজ দ্বিতীয় পর্ব। এই গল্পে ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, যাপিত জীবনের সঙ্গে অত্যাধুনিক জীবনযাত্রার সংঘাত, নকশি কাঁথা এখানে প্রতীক। তাহলে পড়ছি পল্লবী, নকশি কাঁথা এবং ফ্ল্যাট বাড়ি। আজ দ্বিতীয় পর্ব। পল্লবীর নকশি কাঁথা এবং ফ্ল্যাট বাড়ি পড়ছি। বৃষ্টি শেষে অনেক দিন পর রোদ উঠেছে। ভোর বেলা থেকে এখনো অনেক কাজ লেগে যাচ্ছে, ক্রমাগত যাচ্ছে কাজ। রাস্তাঘাটে বৃষ্টির জমা জল জমে আছে। অসময়ে কাক ডাকলো কেন? এটা কি কোনো অশুভ সংকেত? ভোর হওয়ার অনেকক্ষণ হয়ে গেছে। গাছের পাতায় ঝিলিমিলি করছে রোদ্দুর। মানুষের ব্যস্ততা আবার দেখা যাচ্ছে। মানুষ আবার তার নিজ নিজ কর্মকাণ্ডে ছুটছে। পল্লবী একমাত্র ছেলে সুমন দাস একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। কাজের চাপে অতি ব্যস্ত থাকতে হয় তাকে। তার একমাত্র মেয়ে মহুয়া দাস, তার ডাকনাম মৌটুসি, ফ্যাশন ডিজাইনার। এখন সে দিল্লিতে রয়েছে একটা জাতীয় সেমিনারে। ভারতীয় ফ্যাশনের পরম্পরা নিয়ে আলোচনা করতে গিয়েছিল। আজ বিকেলের 6টার ফ্লাইটে ফিরবে দিল্লি থেকে। মৌটুসি খুব ব্যস্ত ফ্যাশন ডিজাইনার। কখনো দিল্লি, কখনো বা কলকাতায়, আবার কখনো বিদেশে চলে যেতে হয়। তার ভারতীয় ফ্যাশন পরম্পরার আলোচনা উপস্থাপনাটি বৌদ্ধিক মহলে সমাদৃত হয়েছে। ভিডিও করে নিয়েছিল কিছু উল্লেখযোগ্য ডিজাইন। ভিডিও মারফত প্রদর্শন স্ক্রিনে দেখিয়েছে মহুয়া দাস। ভারতীয় দৈনিক কাগজে ছবি সহ তার প্রশংসা বের হয়েছে। কলকাতার জনপ্রিয় নিউজ মেনিনায় বিস্তারিত মহুয়া দাসের পরিচয় সহ বিশ্লেষণী আলোচনা লিখেছেন সম্পাদক বর্ণাল বিশ্বাস নিজেই। পল্লবীর সঙ্গে নাতি মৌটুসি অর্থাৎ মহুয়া দাসের খুব মিল, হৃদয়ন্ত প্রাণ। পল্লবী অপেক্ষা করছেন কখন আসবে মহুয়া দাস, তার নাতনি ফ্যাশন ডিজাইনার। তার মুখে নাতনি মহুয়া দাস অর্থাৎ মৌটুসি সফলতার গল্প শুনবেন। বারবার সুমন দাসকে বলেছেন, খোকা মৌ কখন আসবে? পল্লবী নাতনিকে আদরে মৌ বলে ডাকেন, আবার ছেলে সুমনকে ডাকেন খোকা বলে। একটু বিরক্তি নিয়ে সুমন বললেন, আমি কম্পিউটারে অফিসের কাজ করছি মা, আর বিরক্ত করো না। আবার কিছুক্ষণ থেমে বললেন, এত অধৈর্য কেন মা? গতকাল রাত্রিরে কথা হয়েছে ফোনে, আজ বিকেলে ফ্লাইটে আসবে। আবার একটু থেমে পল্লবী তার বৌমা মমতার দিকে তাকিয়ে বলে, বৌমা নাতি ভালো আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? প্রাতরাশের চাটা খেয়ে বেশি কুকুর টুনি নিয়ে ব্যস্ত তার বৌমা খুব বিরক্তি নিয়ে তাকালে তার শাশুড়ি মা পল্লবীর দিকে। খুব বিরক্তি নিয়ে তাকালে তার শাশুড়ি মা পল্লবীর দিকে। তুমি কোন যুগে থাকো মা? আমরা তো মেয়ে, আমার তো মেয়ে, আমি তো এত চিন্তা করছি না।
তুমি তো নাতির জন্য না খাওয়া ভুলে গেলে। তুমি কোন যুগে থাকো না, আমার তো মেয়ে, আমি তো এত চিন্তা করছি না, তুমি তো নাতির জন্য না খাওয়া ভুলে গেলে। খুব বিরক্ত নিয়ে বলে, যত সব। আবার পল্লবী বলে, তার ভালো আছে আছে আবার বললে নাতি ভালো আছে, আর বকবক করবেন না, এখন টুনি নিয়ে ব্যস্ত আছি, এখন যান যান। পল্লবী তখন বিমর্ষ মন নিয়ে তার ঘরে চলে এসেছেন। একমাত্র নাতি ছাড়া আর যেন কেউ তার নেই। যখন খুব মন খারাপ হয় তখন তিনি তার নকশি খাতা খুলে দেখেন। এমনিতে নেপথিলিন আর কাপড় দিয়ে বেঁধে রেখেছেন বেশ কয়েকটি নকশি কাঁথা। আজ আবার নকশি কাঁথা খুলে দেখবেন, না, ঘরে কোথাও তার নকশি কাঁথা গুলো নেই, না কোথাও নেই। কি হলো? মহাদাস তার বাবার সঙ্গে কথা বলতে, ওই টেলিফোন ছাড়া আর বলতে সময় হয় না তাদের। তার বাবা যতক্ষণ বাড়িতে থাকেন তখন আবার কম্পিউটার নিয়ে অতি ব্যস্ত থাকেন। কেবল রাত্রিরে যখন খাওয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করেন তখন খেতে খেতে মন খোলা তাদের কথা হয়। একটা বিদেশি ফার্মের কলকাতার অফিসে মহাদাস অর্থাৎ মৌটুসি কাজ করছে। তার মা আবার অতি আধুনিক একটি বিউটি পার্লারের মালিক, বাড়িতেই করছেন পার্লার, তাই তিনিও অতি ব্যস্ত। তারপর রয়েছে এক আদুরের কুকুর টুনিও, এক রান্নার মাসি জয়িতা, সে আবার কানে কম শুনে, তার সঙ্গে গল্প করা যায় না। সে আবার চিৎকার করে কথা বলে, আবার তার সঙ্গে চিৎকার করে কথা বলতে হয়, নতুবা সে শুনবে না। মৌটুসির কথা বলার লোক ওই ঠাকুরমা পল্লবী, এখনো বিয়ে করেনি, তবে খুব চটপটে মহুয়া। এখন সে খুব ব্যস্ত, যদিও তবুও একজন অধ্যাপক মলয় গোস্বামীকে ভালোবাসে। সে এবার কিনা বাচিক শিল্পী, নাট্যশিল্পীও। পল্লবী সকাল খুঁজছেন নকশি কাঁথাগুলো তার ঘরের পালঙ্কের নিচে, সামনে বাক্সের আশেপাশে, আলনার কাছে, না কোথাও নেই নকশি কাঁথাগুলো। এই নকশি কাঁথাগুলোর সঙ্গে যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই নকশি কাঁথাগুলোর সঙ্গে যে তার স্বামী জগদীশ এবং আরো অনেক স্মৃতি। তাছাড়া একটা নকশি কাঁথার গদিতে নেতাজি বসার স্মৃতিও। নেতাজি যখন আসেন হাইলাকান্দি তখন নকশি কাঁথা দিয়ে চেয়ারের গদি করা হয়, সেই নকশি কাঁথার গদিতে নেতাজি চেয়ারে বসেন। তাই নকশি কাঁথা তার কাছে অনেক মূল্যবান। এত যত্ন করে তিনি এতদিন রেখেছেন। কোথায় গেল নকশি কাঁথাগুলো? কে নিয়ে গিয়েছে? তিনি সেই স্বাধীনতা আন্দোলনের সময়কার থেকেই নকশি কাঁথা তৈরি করে যাচ্ছেন। সেই কিশোর বয়স থেকেই আজ বয়সা নিতে চলে এসেছেন। সেই নকশি কাঁথাগুলো কে ফেলে দিল, কেন? আজ এখানেই শেষ করছি কবিতা উৎসব। এটি কি সমস্যা শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। আগামী পর্বে এই গল্পের চূড়ান্ত রূপ পাবে, আপনারা দেখবেন আগামী পর্ব নকশি কাঁথা এবং ফ্ল্যাট বাড়ি। আজ এখানে শেষ করছি, নমস্কার।